আমার চিরুনি? এতক্ষণ তো চিরুনিটা এখানেই পড়েছিল। এতক্ষণ চুল আঁচড়াতে পারিসনি? আমি চুল আঁচড়াতে এলাম আর অমনি নিতে চলে এলি। দেখ সৃষ্টি, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমায় চিরুনিটা দে। বৃষ্টি আর সৃষ্টি দুই যমজ বোন। বাড়িতে সারাক্ষণ তাদের ঝগড়া লেগেই থাকে। এ নিয়ে বাবা মার চিন্তার কোনো শেষ নেই। দুজন যখন ঝগড়া করছিল, পাশের ঘর থেকে তাদের বাবা বলল, এই যে আবার তোমার মেয়েদের ঝগড়া শুরু হয়ে গেছে। সকাল সকাল কোথায় একটু হাসি মুখে বের হব? এই দুই মেয়ের যন্ত্রণায় তার কি আর শেষ আছে? কি করব বলো? ওদের যত বলি ঝগড়া না করতে, ওরা তত বেশি ঝগড়া করে। শুনেছি যমজ ভাই বোনদের নাকি ভালোবাসা অন্য সবার থেকে বেশি থাকে। এদেরকে দেখলে তো তা মনেই হয় না। মা দেখো, সৃষ্টি আমাকে কিছুতেই চিরুনিটা দিচ্ছে না। ও মিথ্যে বলছে। ও যখন চিরুনিটা চেয়েছে, আমি তখন আমার চুল আঁচড়াচ্ছিলাম। এই নে তোর চিরুনি। তোদের যন্ত্রণায় আমি আর পারি না। মাঝে মাঝে মনে হয় সব রেখে চলে যাই। সব ওই মেয়েটার দোষ। সকাল সকাল চিরুনি নিয়ে ঝগড়া লাগিয়ে দিল। ঢং দেখে বাঁচি না, নিজে দোষ করে এখন আমার ঘাড়ে চাপানো হচ্ছে। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি চললাম। তবে শোন, বাড়িতে ঝগড়া করলে কিন্তু তোদের বিয়ে দিয়ে দিব। রহিম চলে যেতেই বৃষ্টি সৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে ভেংচি কাটলো। দেখলে মা, ও কেমন আমায় ভেঙচি কাটলো। আর তুই বুঝি আমার ভেংচি কাটিসনি? এবার মনে হয় সত্যি তোদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। বৃষ্টি, সৃষ্টি, একবার আয় তো এদিকে। এই দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? তোর জন্য না বাবা, আমার জন্য এনেছে। তোরা আবার শুরু করলি? এই নে, তোদের জন্য মেলা থেকে মালা কিনে এনেছি। এই নে বৃষ্টি, এটা তোর, আর এটা সৃষ্টির। এ কি বাবা, তুমি তো দেখছি সত্যি সৃষ্টিকে বেশি ভালোবাসো। ওর মালাটাই বেশি সুন্দর, আর আমার মালাটা মোটেও সুন্দর না। দেখলি তো, বাবা সত্যি আমাকে বেশি ভালোবাসে। বাবা, আমার মালাটা আমাকে দাও। তুমি ভালো করে জানো ওরা কেমন। তুমি কেন ওদের জন্য আলাদা আলাদা মালা কিনতে গেলে? বেশ হয়েছে। দেখো মা, মালাটা আমার গলায় কি সুন্দর মানিয়েছে। কি রে বৃষ্টি, আমাকে কেমন লাগছে? এই নে, এই মালাটাও তুই রাখ। আমি চললাম আমার ঘরে। তোদের যা আচরণ, তাতে তোদের কারোরই এ মালা নেওয়ার দরকার নেই। মালাগুলো আমার কাছেই থাক। কিন্তু মা, বেশ হয়েছে, এবার চল, ঘুমাই চল। ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে এদের ঝগড়া বিবাদটা কমে আসবে, কিন্তু এখন তো মনে হচ্ছে জীবনেও ওদের সম্পর্ক বদলাবে না। তুমি বেশি চিন্তা করছো। আর কিছুদিন গেলেই ওরা ঠিকই ওদের শুধরে নেবে। তাছাড়া ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে। আর কতদিনই বা একসাথে থাকবে? এই কয়েকটা দিন না হয় একসাথে মানিয়ে চলুক। এভাবে বলো না। আমরা যখন থাকবো না, ওদের আপন বলতে কিন্তু ওরা দুজনই থাকবে। তাই বেঁচে থাকতে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। কিন্তু কি করবে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কিছুদিনের জন্য আমরা না হয় কোথাও থেকে বেরিয়ে আসি। দুজন একা থাকলে ওরা ঠিক হয়ে যেতে পারে, তবে ওদেরকে না জানিয়ে যেতে হবে। এতে যদি বিপরীত হয়? তাছাড়া আমরা চলে গেলে ওরা আমাদের খুঁজবে না। যাওয়ার আগে আমরা একটা চিরকুট লিখে রেখে যাব। যতদিন না ওদের সম্পর্ক ঠিক হবে, ওরা যেন আমাদের না খোঁজে। এতে কাজ হবে? চেষ্টা করে দেখলে তো আর ক্ষতি নেই। এবার খেতে চলো।
খাওয়া দাওয়া শেষ করে রহিম আর রহিমের বউ ঘুমিয়ে পড়লো। পরদিন একটা চিরকুট বৃষ্টি সৃষ্টির খাটের পাশে টেবিলে রেখে রহিম ও তার বউ বেরিয়ে গেল। পড়ে পড়ে কেমন ঘুমোচ্ছে দেখ। এই বৃষ্টি ওঠ বলছি। কি হয়েছে? সকাল সকাল এভাবে ডাকছিস কেন? ডাকছি কারণ বাবা মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আবার কেমন কথা? মা বাবা কোথায় যাবে? দেখ আশেপাশে কোথাও আছে। আবার শুয়ে পড়লি? আরে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। দাঁড়া, তোর ঘুম কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। সৃষ্টি খাটের পাশের টেবিলে রাখা পানির জগটা ধরতেই দেখলো সেখানে একটা চিরকুট পড়ে আছে। এটা আবার কি? দেখি তো এখানে কি লেখা আছে। সর্বনাশ হয়ে গেছে। একে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সব তোর জন্য হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা আর মা আমাদের ছেড়ে চলে গেছে। এখানে লিখে গেছে আমরা যদি আমাদের সম্পর্ক ঠিক করতে না পারি তাহলে ওরা কখনোই ফিরে আসবে না। কি বলছিস এসব? দেখি, দে আমায় চিরকুটটা। সব তোর জন্য হয়েছে, সারাক্ষণ ঝগড়া ঝগড়া। হে আল্লাহ, না জানি আমাদের বাবা মা কোথায় চলে গেছেন। আমি ঝগড়া করি? তোর কথা শুনেই বোঝা যাচ্ছে কে ঝগড়া করে। বেশ, আমরা দুজনেই ঝগড়া করি। এবার খুশি তো? যাই হোক, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু রান্না কর। কেন, আমি কি তোর চাকর নাকি? খিদে পেলে নিজেই কিছু রান্না করে নে, পারলে আমাকেও দিস। আমি চাইলেও তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। বেশ, আমি একাই চললাম খাবার তৈরি করতে। বৃষ্টি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে লাগলো। তখন হাতে গরম তেল পড়তেই চিৎকার করতে লাগলো। মরে গেলাম, হাতটা বুঝি পুড়েই গেল। দেখি কি হয়েছে। এই নে, ঠান্ডা পানিতে একটু হাত ভিজিয়ে রাখ। যে কাজ পারিস না সেটা কেন করতে আসিস? ওখানে গিয়ে বস, আমি তোর জন্য ডিম ভাজি আর রুটি বানিয়ে আনছি। তুই আমায় নিয়ে এত ভাবিস? আমার সামান্য হাত পোড়া নিয়ে তোর এত চিন্তা? ঢং দেখে বাঁচি না, তোকে নিয়ে কেন চিন্তা করব? আমি ভাবছিলাম বাবা মায়ের কথা। তারা যদি এসে দেখে তাদের মেয়েরা আমি খেয়াল রাখিনি তাহলে তো আমাকে কথা শুনতে হবে। কথা না বলে ওখানে গিয়ে বস। খাওয়াটা বেশ ভালোই হলো। তা তো হবেই, আমি করেছি বলে কথা। বেশ, তাহলে দুপুরের রান্নাটা কিন্তু আমি করব। আপনাকে কিছু করতে হবে না। ওই পোড়া হাত নিয়ে রান্না করে আমাকে কথা শোনাবি, তাই না? তা হবে না। হ্যাঁ, বুঝেছি। সব কাজ তুমি করে ভালো মেয়ে সাজতে চাও, তা হচ্ছে না। যাও তুমি, আমি ঠিক সামলে নিতে পারবো। ভুলে যেও না, আমি তোমার 5 মিনিটের বড়। বেশ, আমি তাহলে বাইরের কাজগুলো সেরে ফেলি। তখনই বৃষ্টির বান্ধবী মিলে আসলো। এ কি বৃষ্টি, তুই রান্না করছিস? শুনলাম সকালে নাকি তোর হাত পুড়ে গেছে। তেমন কিছু না, সামান্য তেলের ছিটে লেগেছে। তুই যাই বলিস, সৃষ্টি আসলেও তোকে ভালোবাসে না, নইলে হাত পড়ে গেছে জেনেও তোকে রান্না করতে দিয়েছে। না জেনে কিছু বলবি না, ভুলে যাস না ও আমার বোন। তাছাড়া ও আমাকে রান্না করতে দিতে চায়নি, আমি নিজেই জোর করে এটা করছি। যখন আমার হাত পড়েছিল তখন তুই সেখানে ছিলিস না, সৃষ্টি আমার যত্ন নিয়েছে। একদিনে তোর এত পরিবর্তন! যে সৃষ্টি নামে তুই এত কথা বলতি, আজ তার সুনাম করছিস। শোন মিলি, তুই যতই আমার বান্ধবী হোস না কেন, সৃষ্টি কিন্তু আমার বোন। তুই ভুলেও ও নামে আমাকে কিছু বলতে আসবি না।
যে বোনের নামে সারাদিন এটা সেটা বলতি, আজ সে বোনের জন্যই এত দরদ। আসলে সৃষ্টি ভালো। আর যাই হোক, সামনে আর পিছনে আরেক তো না। কিরে মিলে, আমার বোনের সাথে বনছে না বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস এখন? আরে সৃষ্টি, তোকে আমার খুব চেনা আছে। তুইও কিন্তু বৃষ্টির নামে আমায় কম কথা বলিসনি। তাই বলছি, ভালো থাকতে আমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট করতে আসিস না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। এ তো দেখছি আমি দুধে মিলে গেছে, যেখানে আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। বেশ, আমি যাচ্ছি, তোদের সাথে আমার আর কোনো কথা নেই। আমরা দুই বোন থাকতে আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। একে আমায় জড়িয়ে ধরলি যে। বেশ করেছি, আমায় ক্ষমা করে দে বোন। ছোটবেলা থেকেই ভাবতাম যমজ বোন হওয়ায় বাবা মা দুজনের ভালোবাসাটা ভাগ করে ফেলেছি। এ কারণে তোকে হিংসে করতাম। এভাবে বলিস না, আমিও না ভেবে তোকে অনেক কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারছি তুই আমাকে নিয়ে কত ভাবিস। এমনকি কেউ আমার নামে কিছু বলতে গেলে রুখে দাঁড়াস। বাবা মা ভালোই করেছে। আর যদি আমাদের একা রেখে না যেত, তাহলে আমরা আমাদের ভুল বুঝতে পারতাম না। তখনই রহিম আর তার বউ বাড়িতে আসে। এ আমি কি দেখছি? বাবা মা, তোমরা ফিরে এসেছো? হ্যাঁ মা, ভেবেছিলাম তোদের ফেলে কিছুদিন থাকতে পারবো, কিন্তু এখান থেকে যেতে তোদের চিন্তায় এক মুহূর্ত কাটতে চাইছিল না, তাই তো চলে এলাম। সে তুমি যাই বলো, আমার বুদ্ধি কিন্তু কাজে দিয়েছে। দুই বোন কেমন মিলে গেছে। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমরা আর কখনো ঝগড়া করব না। আমার লক্ষ্মী মেয়েরা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? বাহিরে গিয়ে দেখো তো, এত চেঁচামেচি কিসের? আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে। গ্রামের সবাই একটু সমস্যার মধ্যে আছে, আর তারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে। আর তুমি কি না তাদের সাহায্য করছো না? এই নিয়ে তারা তোমার কাছে কতবার এলো। না না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি যদি সবাইকে সাহায্য না করো, তাহলে আর কে সাহায্য করবে বলো তো? আমি এত কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি সবাইকে বিদায় করো। এ কথা শুনে মোড়লের বউ সেখান থেকে চলে গেল। আর মোড়লের বাড়ির চাকর বাহিরে গিয়ে সবাইকে বলতে লাগলো। তোমরা সবাই এখান থেকে চলে যাও, মোড়ল মশাই আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। মোড়ল মশাইকে সাহায্য করতেই হবে। মোড়ল মশাই যদি আমাদের সাহায্য না করে, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। মোড়ল মশাই আপনাদের সাথে কোনো কথা বলতে চান না, চলে যান এখান থেকে। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। অন্যদিকে মোড়ল একা একা বলতে লাগলো। আমার টাকা পয়সা বেশি হয়নি যে গ্রামের সবাইকে দান করে দেব। আমার টাকা দিয়ে আমি সুখে দিন কাটাবো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। খরার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেল, জমির ফসল নষ্ট হতে লাগলো। হে ভগবান, তুমি আমাদের রক্ষা ভাবনা করতে লাগলো। আর একদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। ভগবান বুঝে আমার কথা শুনেছেন। ভগবান সবার মঙ্গল করুক। আজ জমিতে গিয়ে দেখে আসি জমিটার কি অবস্থা। সেই লোকটি তার জমিতে গেল আর দেখাশোনা করতে লাগলো। অন্যদিকে মোড়লের বাড়িতে এক সাধু বাবা এলো। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু জল দে তো।
আরে সাধু বাবা, আপনি আসুন, ভেতরে আসুন। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো, এভাবে ডাকছো কেন? এই লোকটিকে তুমি কোথায় পেলে শুনি? আর তাকে ভিতরে কেন নিয়ে এসেছো? এভাবে কেন বলছো? উনি একজন সাধু বাবা। আমি কোনো সাধু বাবাকে মানি না। আপনি এখান থেকে চলে যান। আপনি জল খেয়ে যান সাধু বাবা। না, এই জল আমার পেটে সইবে না। তোর স্বামী এই কাজটি ঠিক করলো না। একজন সাধু বাবার সাথে খুবই অন্যায় কাজ করেছে। এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই একদিন আমার কাছে আসবি, আর তোকে একদিনের চাকর হতে হবে। না না সাধু বাবা, আপনি এ কাজ করবেন না। তোর স্বামীকে আমার কাছে আসতেই হবে, আর একদিনের জন্য আমার চাকর হয়ে থাকতে হবে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর মোড়ল বলতে লাগলো, তুমি চিন্তা করো না গিন্নি, আমায় এ কাজ কখনোই করতে হবে না। আর আমি আমি এই সাধু বাবার চাকর কখনোই হব না। এভাবে চলে গেল বেশ কিছুদিন। আর একদিন মোড়লের বউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর একদিন এক কবিরাজ মোড়লকে বলল, তোর বউকে বাঁচানোর একটি উপায় খোলা আছে। কি সেই উপায় কবিরাজ বাবু? আমি সেই কাজ করতে রাজি আছি। আমার স্ত্রীকে যে আমার বাঁচাতেই হবে। সাধু বাবার কাছে একটি মলম আছে। এই মলম শুধু তার কাছেই পাওয়া যাবে। সেই মলম তোর স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে। আর এই কাজটি করলেই তোর স্ত্রী একদম সুস্থ হয়ে যাবে। না, আমি এ কাজ করতে পারবো না। আমি কোনো সাধু বাবার কাছে যেতে পারবো না। এ কাজ না করলে তোর স্ত্রীকে বাঁচানো যাবে না। এ কথা বলে কবিরাজ সেখান থেকে চলে গেল। আর মোড়ল দুশ্চিন্তায় পড়ে গেল। কি করব, কি করব? শেষে কিনা সাধু বাবার কাছে আমার যেতে হবে, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। এভাবে সারা রাত ভাবতে লাগলো। আর পরদিন সকালবেলা সে সাধু বাবার কাছে চলে গেল। আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে। হা 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 হা। সাধু বাবা, আপনি আমায় বাঁচান। আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, তাকে যে বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করে সাহায্য করব? আপনার কাছে এক ধরনের মলম আছে, যা আমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে, তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো ওকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এরকম করবেন না সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। তাহলে একদিনের চাকর হতে হবে তোকে। গ্রামের মোড়ল সাধু বাবার কাছে একদিনের চাকর হয়ে গেল। আর এ কথা গ্রামের সবাই জানতে পেল। আর মোড়ল সেই সাধু বাবার কথা মতো কাজ করতে লাগলো। আর এসব শুনে সবাই সেই সাধু বাবার কাছে এলো। মোড়ল কিনা হলো একদিনের চাকর, এটা খুবই হাস্যজনক। চুপ করো তোমরা। কখনো কখনো নিজেদের ভুলের জন্য এরকম শাস্তিও পেতে হয়। তোমাদের মোড়ল ভুল করেছিল, তাই তার শাস্তি পেল। আজ থেকে তোমাদের মোড়ল তোমাদের সাহায্য করবে। আজ থেকে তোমরা এক নতুন মোড়লকে দেখতে পারবে। আমার অনেক ভুল হয়ে গেছে,
তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই নে তোর মলম, তুই তোর স্ত্রীকে গিয়ে সুস্থ কর। এরপর মোড়ল সেই মলম নিয়ে বাড়িতে এলো আর স্ত্রীর কপালে ছুঁয়ে দিল, আর মোড়লের স্ত্রী একদম সুস্থ হয়ে গেল। হ্যাঁ গো, দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গিন্নি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না। এভাবে মোড়ল তার ভুলগুলো বুঝতে পারলো। মোড়ল তার গ্রাম নারায়ণপুর গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। গ্রামে সে আর তার বউ লক্ষ্মী বাস করত। কাঠুরে রোজ গভীর বনে যেত কাঠ কাটতে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আসছি, দাঁড়াও। বনে যাব কাঠ কাটতে, দেরি হয়ে যাচ্ছে যে। এই নাও কিছু খাবার, সাবধানে থেকো। তারপর কাঠুরে কাঠ কাটতে বনে যায়। আর কিছু কাঠ কেটে সেদিন ছিল অনেক গরম। খুব গরম লাগছে, এদিকে তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আশেপাশে তো নদ নদী জলাশয় কিছুই দেখছি না। যাই, একটু সামনে এগিয়ে দেখি কোনো জল পাই কিনা। এই বলে কাঠুরে হাতে কুড়াল নিয়ে সামনের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই কাঠুরে একটি ডাব গাছ দেখতে পেল। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, কিন্তু কোথাও তো একটু জল পেলাম না। ওই তো, ওই তো একটা ডাব গাছ দেখতে পাচ্ছি। যাই, ওখান থেকে একটা ডাব পেড়ে নেই। এই বজ্জাত পাজি কাঠুরে, তুই এটা কি করছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? আমার অনুমতি না নিয়ে কেন তুই আমার ডাব পাড়তে চাইছিস? এই ডাব গাছ দেখি কথাও বলতে পারে। কি বলছো কি ডাব গাছ? এই গাছগুলো তো সৃষ্টিকর্তাই আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা একজন আরেকজনের বিপদে সাহায্য করব, একজন আরেকজনের গাছের ফল খাবো, এটাই তো স্বাভাবিক। তোর সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি যখন বলেছি যা, তাহলে তুই এখান থেকে চলে যাবি, বুঝেছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? ডাব গাছের এমন অহংকারী কথা শুনে পাশে থাকা খেজুর গাছ বলে ওঠে। ডাব গাছ, তুমি ওনাকে এভাবে কেন বলছো? উনি তো অনেক তৃষ্ণার্ত। সারাদিন ধরে এই কড়া রোদের মধ্যে বনে কাঠ কেটেছে। বেচারা পিপাসায় ক্লান্ত হয়ে গেছে, তাই তোমার কাছে এসেছে একটা ডাবের জন্য। আর তুমি এমন আচরণ করলে? এমন আচরণ করো না। আর কথা না বেরিয়ে ওকে একটা ডাব দিয়ে দাও। এই তুই যা, তোকে কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? তুই কি পারবি ওর তৃষ্ণা মেটাতে? তুই তো পারিস থোকায় থোকায় ধরে থাকতে। তোর ফল তো কোনো কাজই আসে না। কি একটা বাজে ফলের জন্ম দিয়েছিস তুই। আর আমাকে দেখ, আমার ডাব খেতে কত মানুষ আসে। তাই বলে কি আমি যাকে তাকে আমার ডাব দিয়ে দেব? আমার ডাব আমি এই কাঠুরে ভিখারিতে দেব না। এই সামান্য কথা নিয়ে তুমি আমাকে এত অপমান করলে ডাব গাছ? তোমার এত অহংকার! ডাব যখন কাউকে দেবেই না, তাহলে ধরে রেখেছো কেন? কার জন্যে বলো তো? এসব তো মানুষের জন্যই। তোমার ডাব খেয়ে সবাই কত প্রশংসা করবে। তাই আবারও বলছি, দিয়ে দাও, ওই কাঠুরেকে একটা ডাব দিয়ে দাও। এই তুই চুপ থাক, তোকে কতবার বলেছি ওর হয়ে ওকালতি করবি না। আমি ওকে ডাব দেব না। তুই এই নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। ঠিক আছে, ঠিক আছে,
আমাকে নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি চাই না তোমরা প্রতিবেশী হয়ে ঝগড়া করো। ডাব গাছ, তোমার ডাব আমার লাগবে না। কাঠুরে ভাই, তুমি তো চলেই যাচ্ছ, কিন্তু যাওয়ার আগে আমার একটা অনুরোধ রাখবে? বলো, কি বলবে? রাখার মতো হলে রাখবো। আমার খেজুর তো কেউ খায় না, এ নিয়ে আমার মনে অনেক দুঃখ। তুমি কি আমার গাছ থেকে এক ঝোঁকা খেজুর নিয়ে যাবে? কেন নেব না? আর তোমার খেজুরগুলো কি সুন্দর দেখতে! এ কথা বলে খেজুর গাছ থেকে এক ঝোপা খেজুর নিয়ে বাড়িতে চলে যায় আর তার গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি! কি গো, তোমার হাতের খেজুরগুলো তো অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। তৃষ্ণায় যে আমার বুকের ছাতি ফেটে যাবে এবার। আচ্ছা দাঁড়াও, আনছি। এই নাও জল। জানো গিন্নি, আজ কি হয়েছিল? তারপর কাঠুরে তার বউকে সব ঘটনা খুলে বলে। ডাব গাছের এত অহংকার, দেখবে ওর অহংকার ঠিক একদিন। কাঠুরে আবার কাঠ কাটা শেষ করে সে রাস্তা ধরে বাড়ি ফিরছিল আর ফেরার পথে দেখলো কি ব্যাপার? সেদিন তো ডাব গাছে কতগুলো ডাব দেখলাম, আজ দেখছি গাছে একটা ডাবও নেই। হ্যাঁ, অহংকারের পতন তো হবেই। তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিন বাগানের মালিক এসে সব ডাব জোর করে পেরে নিয়ে যায়। কাঠুরে ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো কারো সাথে অহংকার করব না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। মনে রেখো, অহংকার পতনের মূল। আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত প্রতীকদের আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত পথিকদের